রামনারায়ণ রাম। প্রকৃতি কি চায় সেভাবে কি আছি, স্বাদ নিজে বোঝা যায়, অন্যকে বোঝানো সম্ভব নয়। দ্বিতীয় পর্বে সমগ্র কড়াচাপক সংকলন অবলম্বনে বলছি। সাংবাদিক বলছেন ঠাকুরকে, ঠাকুর আমরা তো এভাবে কখনো ভাবি না, এমন গভীর ভাবনা ভাবতে আমাদের কেউ শেখায়নি। আপনার শ্রীমুখে এমন চমৎকার তত্ত্ব, তার ব্যাখ্যা ও বিশ্লেষণ শোনার সৌভাগ্য যে কোনোদিন হবে ভাবতে পারিনি। ঠাকুর আপনি বললেন সৃষ্টির মূল উদ্দেশ্যের সুরটি কি করে খুঁজলে পাওয়া যায় সেটি পরের অধ্যায়ে জানাবেন, কিন্তু আমাদের ধৈর্য আর বাদ মানছে না। আপনি কৃপা করে কিছু অন্তত বলুন। ঠাকুর বলছেন, যে দেশে যারা বাস করে সেই দেশের ভাষাটাই তাদের দখলে আসে। এই দেশের ব্যক্তি যদি জন্মাবধি চায়না গিয়ে বসবাস করে তবে চায়নার ভাষাই সে আয়ত্ত করে নেবে। পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় গিয়ে বসবাস করলে সেই ভাষাটাই তার অধিকারে আসবে। আমরা যে আজকে বলি জানি না, কি আছে বুঝতে পারি না, কি করে জানা যায়, কি করে হবে, কি করে বুঝবো, এই কথাগুলো এক জাতীয় ভাষা। এটাই দেশ বিদেশে ছড়িয়ে আছে। এই ধারণাতেই আমরা চলছি। কি করে হবে, কেমন করে হবে, কি আছে কি নাই, কি করে জানবো, কেমন করে বুঝতে পারবো, এই প্রশ্নগুলি যখন ভিতর থেকে জাগছে উত্তরটাও ভিতর থেকেই পাওয়া যাবে। জানার পরটা যদি না থাকতো প্রশ্নগুলি ভিতর থেকে আসতো না। যখনই যা কিছু সমস্যা ভিতর থেকে উদ্ভব হবে তখনই বুঝতে হবে সমাধানের সুর সামনেই আছে। 6 মাসের ছোট্ট শিশুর দাঁত ওঠেনি, শক্ত খাদ্যবস্তু আসছে পরে, দাঁত উঠবার আগেই ভিতর থেকে জানিয়ে দিচ্ছে যে ওই শক্ত বস্তু খাবার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি সেটা গজিয়ে উঠছে। এই পরিবেশ থেকেও আমরা কি শিখছি? হিংসা, দেশ, রাগ, হতাশা, নিরাশা, কেমন করে হবে, কি করে জানবো, অর্থাৎ না হওয়ার জন্য পথ যত রকম আছে সেটাই ভাষার মতো সব দেশে ছড়িয়ে গেছে। এই পরিবেশে থেকে এই কথাগুলো, এই ধারণাগুলো আমাদের মনে গেঁথে গেছে। মনে গেঁথে যাওয়ার ফলে বিষয়বস্তুগুলো সেইভাবে বিচার করে, সেইভাবেই আমরা দেখছি। এটাই সাময়িকভাবে হয়ে আসছে। ওই সীমাতেই আমরা হাবুডুবু খাচ্ছি। আমরা হতাশ হয়ে যাচ্ছি, নিরাশ হয়ে যাচ্ছি, কি করে হবে ভাবছি। এই ভাষাটা শিখে নিয়ে নিজে যেমন ভাবছি অপরকেও ভাবিয়ে তুলছি। শেষ অবধি একেবারে চারিদিকে ছড়িয়ে গেছে, সবার মনে প্রাণে গভীরভাবে রেখাপাত করেছে। এর উল্টোটা যদি হতো যে আমরা জানবো কি আছে কি নাই, বুঝে নিতে পারবো, মৃত্যুর পরে কি আছে নেই সেটাও জেনে নিতে পারবো, এইভাবে যদি মানসিকতার দিক থেকে একটা পরিবর্তনের সুর থাকতো তবে সফলতার পথ আপনিই প্রশস্ত হতো। আমরা কেন হতাশ হব? মৃত্যু যখন আছে জেনে গেছি, আমাদের এর মধ্যেই কাজ সেরে নিতে হবে এবং সেইভাবে সব কিছু বিশ্লেষণ করে জেনে নিতে হবে। পরিবেশটা যদি সবসময় এরকম থাকতো তবে জানার আগ্রহে, বোঝার আগ্রহে আমরা জেনে নিতে পারতাম এবং যেটা আজ আমাদের কাছে দ্বন্দ্বে পরিণত হয়েছে, হতাশে পরিণত হয়েছে, সেই সব সমস্যার সমাধানও সেইভাবেই আসতো, সেইভাবেই চলতো। সুতরাং নিজেরাই চিন্তা করে দেখো আমরা আজ কোথায় পিছিয়ে আছি। এটা তো সাধারণ কথা যে উদ্দেশ্যবিহীন সৃষ্টি হতে পারে না, কারণ ছাড়া সৃষ্টি হতে পারে না। সেই মূল উদ্দেশ্যের সুর থেকেই তো আমরা বিমুখ হয়ে রয়েছি। তার জন্যই চারিদিকে এত মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা, দেশ, অশান্তি। এখানে সবাই সাময়িকভাবে সুখের যশের, সুখের আশা, সুখের ঘর তৈরি করতে চায়। তার জন্য যত রকম ছল চাতুরি, কলা কৌশল অবলম্বন করা প্রয়োজন করে যাচ্ছে। পরিবেশে এই শিক্ষাটাই বৃদ্ধি লাভ করেছে।
চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, যত রকম নিচু নিচু কাজ মনের মধ্যে সেই ভাষাটাই বদ্ধমূল হয়েছে এবং সেই ভাষাটাই চলছে চারিদিকে। ভাব উচ্ছ্বাসের গানে, ভাব উচ্ছ্বাসের সাহিত্যে কিছুই হয় না। এ সলিড বস্তুটা কোথায়, সলিড সুরটা কোথায়? সৃষ্টির বিষয়বস্তু থেকেই সেটা খুঁজে বের করতে হবে। এই সৃষ্ট বস্তুসমূহ খুঁজে খুঁজে তন্ন তন্ন করে বিচার করলে কার ইতিহাস পাওয়া যাবে? বংশের ইতিহাস কতদূর পর্যন্ত জানবে? আমাদের চেহারা কীট পতঙ্গে গিয়ে দাঁড়াবে। মানুষ থেকে যদি বিচার করা যায়, মানুষ যে কোথায় গিয়ে শেষ হবে সেটা খুঁজে পাওয়া মুশকিল। সমস্ত জীব জন্তু সম্পর্কে একই কথা। শেষবেলা দেখা গেল একই বংশের, সবাই একই বংশের, সবাই একই বংশের। তারপর বিভিন্ন ধারাতে বিভিন্ন প্রয়োজনে এক একজন এক এক রকম আকৃতি ধারণ করেছে, কিন্তু সূত্রটা দেখা যাচ্ছে এক সূত্র থেকে সবার জন্ম। বংশগতভাবে আমরা সবাই এক জল, এক মাটি, এক আলো, এক বাতাস, সবাই টানছে। তার মধ্যে কত সূক্ষ্ম কারিগরি! এগুলো কি খেলার সাথী করেছে আমাদের? ইন্দ্রিয়গুলোর চাহিদা নিয়ে কামে, ক্রোধে, লোভে, মোহে ও আরও অনেক কিছুতে নিবিষ্ট হয়ে আমরা বেশ তছনছ করছি, খুঁজে কিছু পাই না, কিন্তু শেষ পরিণতিতে গিয়ে আমরা হতাশ হয়ে যাচ্ছি। এই হতাশ নিরাশের হাত থেকে আমাদের মুক্ত হতে হবে। সেই মুক্তির জন্যই বিশ্লেষণমুখী হওয়া প্রয়োজন। সেইভাবে মুক্ত হতে গেলে যেই বিষয়বস্তুর দরকার, যেই বিষয়বস্তু থেকে খুঁজে পাওয়া যায়, সেই প্রতিটি বিষয়বস্তুকেই বিশ্লেষণ করতে হবে। যে কোনো একটা বিষয়বস্তু বিশ্লেষণ করলে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায়। টেনে নিয়ে শুধু বস্তু দিয়ে বিচার করলে বস্তুই খুঁজে পাবে, বস্তু ছাড়া কোনোটাই নয়। এই সৃষ্ট জগতে বস্তুর ভিতর দিয়েই বস্তুত্বকে লাভ করতে হয়। বস্তুত্বের অস্তিত্ব নিয়ে চলতে চলতে আরও চলার বিষয়বস্তু খুঁজে পাওয়া যায়। বেশি খুঁজতে কেউ চায় না, জানতেও চায় না। তারা বলে ওগুলো দিয়ে কি হবে? আরেকজন সেটা শুনল, সেও শিখে নিয়ে এরকম কথাই বলল। আমাদের বুদ্ধি, বিবেচনা, মনন শক্তির শেষ নাই। যতদূর পর্যন্ত টেনে নেওয়া যায় ততদূর সে যায়। কত সহজ পথ তৈরি করা আছে। চিন্তাধারা সীমাহীনের পথে চলে, তাকে সাধারণের মধ্যে ফেললে চলবে না। একটা হাতিকে ছাগের খোরাক দিলে চলবে কি করে? হাতিকে হাতের খোরাকই দিতে হয়। আমাদের মন এত বিরাট, তাকে দেওয়া হয়েছে ছাগের খোরাক, সে ছটপট করতে করতে মরবে। সুতরাং যেই মতে প্রকাশ করছি, শুধু প্রকাশ ভঙ্গিমার মাধ্যমেই সেটি শেষ হবে না। আমাদের বুদ্ধি বিবেচনা এটি প্রকৃতিজাত, সহজাত, প্রকৃতির দান। এই বুদ্ধি বিবেচনা দিয়েই যদি খুঁজতে বের হই, সৃষ্টি আমাদের ফাঁকি দিয়ে যাবে না। সে ধরা দিতেই ভালোবাসে, সে ধরা দেবেই। এই ধরার ভিতর দিয়েই সব কিছু ধরে রাখার ক্ষমতাটা বেড়ে চলবে। এটাই ধর্ম, ধরে রাখাটাই ধর্ম। ধরে রাখতে রাখতে যাও খুঁজে পাবে। কিভাবে ধরতে হবে, কিভাবে বুঝতে হবে, কিভাবে জানতে হবে, সেটা আপনা থেকেই প্রকাশ পাবে। এগুলো বলে কয়ে শেখাতে হয় না। কুকুর সাঁতার জানে না, কিন্তু একটি কুকুরকে জলে ফেলে দিলে সে আপনিই সাঁতরাতে থাকে, তার অঙ্গ প্রত্যঙ্গ আপনিই নড়তে থাকে। আমরা যদি এইভাবে নিজেকে উৎসর্গ করি, সমস্ত বিষয়বস্তুর ধারা ধরে ধরে চলতে থাকি, আপনিই আমাদের হাত পা নড়তে থাকবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা, বিশ্লেষণের মাধ্যমে আপনিই কাজ করতে থাকবে, আপনিই তার থেকে সব কিছু বের হবে। এটা এমন মুখের কথায় বোঝানো যায় না। কি করে বের হবে, কেমন করে আসবে, কোত্থেকে আসবে, এগুলো অবান্তর প্রশ্ন। কিন্তু হাত বা পা নড়বেই, ভিতরের যন্ত্রপাতিগুলো সাড়া দেবেই, বুদ্ধি বিবেচনা চৈতন্য সাড়া দেবেই। তারা নিজেরাই তখন সচেতন হয়ে সেই সচেতনতার পথে দেহের প্রতিটি অনুপরমাণুকে সচেতন করে তুলবে। পারে সবাই পৌঁছতে চায়,
সেই পারে কিভাবে যে যেতে হবে সেটাই হলো আসল কথা। আমরা অতল জলে পড়ে আছি, হাবুডুবু খাচ্ছি। প্রকৃতির দানে আপনি সাঁতার শিখে নিতে পারবে, জেনে নিতে পারবে, এটাই সহজাত। কাজে নামলেই তার পরিচয় হয়। কাজের আগে একখায় ব্যাখ্যায় প্রশ্ন উত্তরে কোনোটাই হয় না, ওইগুলি পাঠের মধ্যেই শেষ হয়ে যায়। ওই ভাষার মধ্যে আমরা পড়ে আছি, ওই ভাবের মধ্যে গড়াগড়ি খাচ্ছি। কাজে নামলে আপনি সেগুলো সতেজ হয়ে উঠবে। প্রকৃতির প্রতিটি বস্তু আমাদের কাছে দৃষ্টান্ত, শিক্ষার দৃষ্টান্ত। সৃষ্টির যে কোনো বিষয়বস্তুকে নিয়ে চর্চা করলে তার হদিশ পাওয়া মুশকিল, আবার হদিশ না পাওয়াই হদিশে আনার মূল কারণ। হদিশ যখনই পাবে না, হদিশের চেষ্টাটা তখনই আসবে। হদিশ তখন আপনা আপনি পথ ধরে আসবে, নিখোঁজের সাড়া তখনই মিলবে। আমরা তখন অবগত হব, জানতে পারবো প্রকৃতির উদ্দেশ্যটা কি। হাতে ধরে তার ভাবটা বোঝানো যায় না, হাতে ধরে তার স্বাদটা গ্রহণ করানো যায় না, উপলব্ধিটা বোঝানো যায় না, কিন্তু বুঝে নেওয়ার পথটা দেখিয়ে দেওয়া যায়, জানিয়ে দেওয়া যায়। সেই পথের পথিক যারা হবে তারাই বুঝতে পারবে যে পাহাড়টা কীরকম, সমুদ্রটা কীরকম। যারা আগে দেখেনি তখন ধরে নিতে পারবে, বুঝে নিতে পারবে যে বিরাট সাগর, বিরাট পাহাড়। সূর্যের রূপটা বুঝে নিতে পারবে, গ্রহ নক্ষত্রের রূপটা বুঝে নিতে পারবে, এবং কিসের জন্য তারা এত ব্যস্ত তাও বুঝে নিতে পারবে। বুঝে নিতে পারলেই বুঝটা তখন আরও বেশি প্রবণতার পথে যাবে, একেবারে লতায় পাতায় ফুলে ফলে ভরে উঠবে, ফুটে উঠবে। এই কথাগুলো যে বলছি কোনোটাই ভাবের কথা নয়, উচ্ছ্বাসের কথা নয়। যখনই প্রত্যক্ষভাবে নেমে কাজ করবে, তোমার সারা তুমি নিজেই যে পাবে। তুমি চেষ্টা করলে 1 পাক ঘুরতে পারো, চেষ্টা করলে 10 পাক, 12 পাক, 15 পাক ঘুরতে পারো। চেষ্টা করলে একটা মানুষ কোথা থেকে কোথায় ওঠে, এই বাস্তব ক্ষেত্রে এটাই দৃষ্টান্ত। এইখানে যদি সম্ভব হতে পারে, তবে মহাশূন্যের পথের পথিক হয়ে যদি সেই পথের সন্ধানে আমরা নিজেকে উৎসর্গ করি, খুঁজে পাওয়া যাবে, অনেক কিছুই খুঁজে পাওয়া যাবে যেটা ভাষায় ব্যক্ত করা যায় না। আমরা সেই পথটাই চাইছি, সেই মতটাই চাইছি। এখানকার চাওয়া তো দেখে আসছি। এখানকার চাওয়া পাওয়া সবই একটা সীমাবদ্ধ অবস্থার মাঝে গড়াগড়ি খাচ্ছে। আমরা তার চেয়ে আরও বেশি কিছু দেখতে চাই, বুঝতে চাই। তবে নিশ্চয়ই এইটুকু বোঝা যায় যে এর সঠিক পথ রয়েছে, এবং সঠিক বস্তু থেকেই সেটি খুঁজে বের করতে হবে। আগেই বলেছি, বাস্তবে দেখেছি, চেষ্টা করলে সব হয়। লেখাপড়া হয়, সন্তানাদি হয়, কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক, কি না হয়। চেষ্টা করে যদি এখানে সব হয়, তবে ওই চেষ্টাটা করলে হবে না কেন? এক চেষ্টায় যদি এখানে এতটুকু কিছু হয়, তবে চিরযোগের পথে, মহা শূন্যের পথে সেই চেষ্টাটা যদি সেইভাবে করা যায়, হতে বাধ্য। এটা হলে ওইটা হবে না তা তো নয়। কতভাবে না হওয়ার জন্য আমরা চেষ্টা করছি, না হওয়ার জন্য আমরাই সব পথ বন্ধ করেছি, তাই হচ্ছে না। আমরা সফলতা লাভ করেছি, হতে পারে না, হবে না ইত্যাদি হতাশা আর নিরাশাব্যঞ্জক প্রচেষ্টায় এই চেষ্টাটাই করে যাচ্ছি, তার জন্য এদিকটা সাকসেসফুল। কিন্তু চেষ্টা করলে যে হয়, সেদিকে সাকসেসফুল হবার পথ এবার তৈরি করতে হবে। আছে বলেই এই কথাগুলোই আসছে। আবার হবে না, হতে পারে না, অসম্ভব, এই কথাগুলিও কিছু আছে বলেই উদ্বুদ্ধ হচ্ছে। আমার বাচ্চা আমার মতনই তো হবে। প্রকৃতি কি চায় চিন্তা করে দেখো। যার বাচ্চা তার চেহারাই নেবে, তার বুদ্ধি বিবেচনাই নেবে, যার বাচ্চা তার মতনই হবে। প্রকৃতি এটাই চায়, এটাই বোঝা যায়। শূন্যের থেকে সৃষ্টি হচ্ছে, শূন্যেতেই লয় হচ্ছে। তোমরাও শূন্যে লয় হয়ে শূন্যের ক্ষমতা, সৃষ্টির ক্ষমতা অর্জন করতে যাতে পারো, তার জন্যই এত ব্যবস্থা।
প্রকৃতি যেন বলছে তোমরা শূন্যের থেকে দেহ পেয়েছো, প্রতিটি ইন্দ্রিয়ের মাধ্যমে শূন্যের কথাই বলছো, শূন্যেরই বিবরণ দিচ্ছ, ব্যাখ্যা দিচ্ছ, স্নেহ প্রেম ভালোবাসা দিয়েই দাও অথবা অন্য যেভাবেই দাও, সব কিছু শেষ পর্যন্ত শূন্যেই লীন হয়ে যাচ্ছে। তোমরা যদি দেহ নিয়ে শূন্যের ব্যাখ্যা করতে পারো, আবার এই দেহ নিয়েই বিরাজ করতে পারো, তবে শূন্যের সাথে লীন হয়েও সচেতনতার সুরে সাড়া দিতে পারবে না কেন? পারবে না? আমি যেমন শূন্যের সাথে মিশে কাজ করছি, তোমরাও শূন্যের সাথে মিশে দুধে যেমন মাখন হয় আবার দুধেই ভাসে, জল যেমন বরফ হয় আবার জলেই ভাসে, ঠিক তেমনি শূন্যের থেকে সৃষ্ট হয়ে শূন্যেই ভাসবে, শূন্য থেকেই অবগত হবে, শূন্যেই সব করবে। আমি প্রকৃতি যেমন মিশেই কাজ করে যাচ্ছি, তোমরাও মিশে মাখনের দলার মতো হয়ে কাজ করতে যাতে পারো, সেই ব্যবস্থার জন্যই আমার থেকে সৃষ্টি, আমাতেই লয়। কথাটা ভাবের মতো হলেও প্রমাণ ছাড়া নয়, কথাটা উচ্ছ্বাসের মতো শোনালেও প্রকৃতির চাহিদাতে সৃষ্টির উদ্দেশ্যে এটাই খুঁজে পাওয়া যাচ্ছে সমূহ। প্রকৃতি আরও বলছে, আরও নিগুড়তম অর্থ রয়েছে, ব্যবস্থা রয়েছে, আরও বেশি খুঁজে দেখো, আমি কি চাই তা বুঝতে পারবে, আমাতেই তার পরিচয় রয়েছে। তোমরা পরিচয়ের পত্রগুলো, বিষয়বস্তুগুলো ভালো করে পাঠ করো, সব বুঝতে পারবে। যে গাছে যে বীজ সেই বীজ থেকে সেই গাছই তো হবে, যে জীবজন্তু তার বাচ্চা তার চেহারাই নিচ্ছে। আমার থেকে তোমাদের সৃষ্টি, আমি চাই তোমাদের চেহারা আমার মতো হোক। কিভাবে হবে, কি অবস্থায় থাকবে, সেটা তোমরাই খুঁজে বের করতে পারবে। আরও গভীরে ডুব দাও, আরও গভীরে যাও, দেখবে দর্পণের মতো স্বচ্ছভাবে সব উদ্দেশ্য বেরিয়ে যাবে। এখন মনে হচ্ছে এসব ভাবের কথা, উচ্ছ্বাসের কথা, কিন্তু খুঁজে যখন পাবে এর সঠিকতার সুরটা বুঝতে পারবে। সৃষ্টিতত্ত্বে ভাব উচ্ছ্বাসের কথা থাকে না, সৃষ্টিতত্ত্বে প্রত্যক্ষ প্রমাণে পরিচয়। প্রকৃতি বলছে, অত্যন্ত সহজ করে বলছি, আমার পরিচয় সর্বত্র সর্ববস্তুতে। একটি ধূলিকণাকে বিচার করলে, বিশ্লেষণ করলে খুঁজতে খুঁজতে হিমালয়কে খুঁজে পাবে। তাই প্রকৃতি ইঙ্গিত দিচ্ছে, এক বিন্দু জল পেলে মনে করবে বিরাট সাগর রয়েছে। যে কোনো একটু কণা নিয়ে যদি বিচার করো, আমার উদ্দেশ্যটা খুঁজে পাবে। একটা কণার 1000 ভাগের 1 ভাগ নিয়ে যদি বিচার করো, বিশ্লেষণ করো, দেখবে আমার গুণ, আমার সৃষ্টি কেন, বেশ বুঝে নিতে পারবে। এখন বললে মনে করবে অবান্তর কথা, একটাও অবান্তর নয়। তোমরা প্রত্যক্ষ অনুভূতির দ্বারা অনুভব করে করে যাও, বিশ্লেষণ করে যাও, পরপর দেখবে সাজানো সব। এত সাজানো থাকা সত্ত্বেও কেন বিভ্রান্ত হচ্ছ? খুলেই তো বলছি। আগেই কাউকে স্বীকার করে নিতে বলছি না যে ভগবান আছে, আল্লাহ আছে, গড আছে, সে কথা আমি বলছি না। তোমরা নিজেরা কল্পনা দিয়ে কোনো একখা দিয়ে বিচার করো না, কল্পনা দিয়ে কোনো একখা দিয়ে বিচার করো না, কোনো একখা ব্যাখ্যায় আমাকে রেখো না, প্রত্যক্ষ বিষয়বস্তুর ভিতর দিয়ে আমাকে চেনো। কোন ছন্দে বন্দে গীতের মধ্যে আমাকে বিচার করো না, ধারণায় চলবে না। অনুভূতির শক্তি বাড়াও, অনুভূতিকে আরও তীক্ষ্ণ করতে হলে চলার পথ ধরে ধরে চলো, আপনি বেড়ে যাবে। প্রকৃতির দানে সেই শক্তি প্রত্যেকের ভিতরে দেওয়া আছে। এখানে প্রকৃতির কথা বলছে, আমার কাছে পৌঁছানোর পক্ষে তোমাদের ভিতরে যে সাধারণ বুদ্ধিবৃত্তি আছে সেটাই যথেষ্ট। তোমরা প্রত্যেকেই যে বিরাট থেকে এসেছো, তাই প্রত্যেকেই তোমরা বিরাট। ক্ষেত্রে না দিলেই সেই বিরাটের সুর কি করে ফুটবে? বটগাছ বিরাট, বটগাছের বীজটাও বিরাট, কিন্তু সেটা মাচায় উঠিয়ে রাখলে তো চলবে না, ক্ষেত্রে পুঁতে দাও, তখন তার রূপটা দেখতে পাবে।
তোমরা যে বিরাট থেকে এসেছো সেটা উপযুক্ত বিশ্লেষণে বুঝে নিয়ে সেই বুঝের জায়গায় অর্থাৎ মননের ক্ষেত্রে নিজেকে যদি পোতো, অর্থাৎ অহর্নিশ মননের মাঝে নিজেকে তন্ময় রাখো, তার থেকে বিরাট গাছ হবে, বিরাট ফুলে ফলে ভরে যাবে। নিজেই তখন বুঝতে পারবে বিরাট থেকে যে এসেছো তোমরা বিরাটের সন্তান। এই জন্য দৃষ্টান্তস্বরূপ গাছ, জীবজন্তু, নদী, নালা, সাগর সব ভরপুর করে দেওয়া হয়েছে। তোমরা যে কি বিরাট রূপে জন্ম নিয়েছো আর কি বিরাট রূপে পরিণত হবে সেটা তখন উপলব্ধি করতে পারবে। সেই স্বাদ কাউকে বোঝাতে পারবে না। শুধু আমরা বিরাটের সন্তান, আমরা বিরাট এই কথাটাই বলবে, আর কিছুই বোঝাতে পারবে না। তাই প্রকৃতি যেন বলছে, আমার কথা তোমাকে একটু মাত্র বললাম, তোমরা কাজ আরম্ভ করো, দেখো, তারপর হয় না হয় আমাদের কথা শোনাবে। সঙ্গদোষে হবে না, হতে পারে না, এই ধরনের পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে। তাই পরিবেশের কথাই জোরদার করে তুলেছ। তোমরা নিজেরাই তো বলো আমরা বাস্তববাদী। বাস্তববাদীর কথা কি এই নাই অথবা আছে? তোমরা প্রমাণবিহীন আছেও বলতে পারবে না, নাইও বলতে পারবে না। বাস্তববাদীর থাকবে জানার স্পৃহা, জানার মাঝে জানতে জানতে যাওয়া, জেনে নেওয়া, বুঝে নেওয়া, কি আছে কি নেই বিচার করে দেখে নেওয়া। এ সবই হলো বাস্তববাদীর কাজ। বাস্তববাদী না জেনে মন্তব্য করবে না, জেনে মন্তব্য করবে। দেখো না চেষ্টা করে। তোমরা তো কত কিছু করে যাচ্ছ, গ্রন্থের পাহাড় করে ফেলেছ, খুঁজে পাচ্ছ কিছু? কেউ কিছু পাচ্ছ? খুঁজে কিন্তু পাওনি। প্রকৃতি তার সৃষ্ট বস্তুর মাধ্যমে বারে বারে সবাইকে বলছে, যা বললাম সেইভাবেই চলে দেখো। কতই তো সময় নষ্ট করেছো, এইবার দেখো তো। বস্তুর তত্ত্বে ডুব দাও, খুঁজে পাবে। যে কোনো একটা কণা নিয়ে তন্ময় থাকো, খুঁজে পাবে। কিভাবে সেটা পর পর আসবে রিলের মতো, ভালো করেই বুঝে নিতে পারবে। রিলে যেটুকু দেখো সেটুকুই জানো, তারপরে কি আছে না দেখা পর্যন্ত জানতে তো পারছো না। এটাও যে চলছে রিলের মতো, আর একটু ছেড়ে দেখো না, আরও কি বের হয়। পথের ইঙ্গিত প্রতি ক্ষণে ক্ষণে বুঝতে পারবে। সেই ইঙ্গিত প্রতি বস্তুতে দেওয়া রয়েছে। তোমাদের কত পথ সহজ করে দেওয়া হয়েছে। সহজটাকে যদি তোমরা জটিল করো, সেটা কার দোষ? এবার জটিলতা থেকে যাতে মুক্ত হও, তার জন্য কয়েকটি কথা বললাম মাত্র। পরে আরও কয়েকটি প্রশ্নের উত্তর দেব। তোমরা প্রশ্ন করতে পারবে কি না জানি না, প্রশ্ন আপনি আসবে, সমাধানও সাথে সাথে হবে। আগে দেখো যা বললাম তোমাদের কাজে লাগে কি না আগে দেখো। কত সময় তো নষ্ট করলে, এবার এদিকে একটু সময় দাও। কাজে নেমে এগিয়ে গিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দেওয়া যায়। প্রচেষ্টায় না গিয়ে অলসভাবে বসে বসে কথা বললে সেই কথার মীমাংসা কোনো দিনও হবে না। মীমাংসায় যদি আসতে চাও, কাজে ব্রতী হও, আপনি প্রশ্ন আসবে, আপনা থেকেই উত্তর আসবে। যার চুলকানি হয় সে সেই জায়গায় চুলকায়। অন্যে চুলকে দিতে গেলে ঠিক জায়গায় হাত পড়বে না, ভালোও লাগবে না। অন্য জায়গায় চুলকানি কোনো জায়গায় চুলকানি হয়েছে, কোন জায়গায় চুলকানি হয়েছে আর কোন জায়গায় চুলকাতে হবে তোমারটা তুমি নিজেই বুঝতে পারবে। এটাই ঠিক। নিজের থেকেই চুলকানি আসবে, নিজের থেকেই চুলকাবে, পরিষ্কার হয়ে যাবে। তখন আর কোনো গ্রন্থের সাহায্য নিতে হবে না। তোমার তৃষ্ণা পেয়েছে, তুমি জল পান করে নিলে। ইচ্ছা করলে জল চাইতে পারো কারো কাছে, সে জল এনে দিল, তুমি পান করলে, তৃষ্ণা নিবারণ হলো। যখন তোমার মধ্যে কোনো চাহিদা আসবে, ভিতর থেকেই আসবে, আবার ভিতরেই সমাধান হয়ে যাবে। এটাই রীতি, এটাই প্রকৃতির গ্রন্থের ধারাপাতা। এই ধারাপাতা গভীর মনোনিবেশ সহকারে পাঠ করো, আর চিন্তা করো কিসের মধ্যে বাস করছি আমরা, আর কি আমাদের করা উচিত। পথিক এখনো সময় আছে, চেষ্টা করো, নিশ্চয়ই সফলতা লাভ করতে পারবে। কি সাংবাদিক, বুঝতে পেরেছো তো? এ সম্পূর্ণ নতুন জিনিস, নতুন ধরনের। বারে বারে তোমাদের পড়তে হবে, তবেই এর মর্মার্থ কিছুটা উপলব্ধি করতে পারবে।
সাংবাদিক বলছে, আজ্ঞে এরকম বস্তু সম্বন্ধে জানার চেষ্টা তো করিনি। এটা আমাদের কাছে এক বিরাট সম্পদ। সবাইকে কষ্ট করে এর মর্মার্থ উদ্ধার করতে হবে। আমাদের জীবনে এরকম উপলব্ধির ধারায় বা চিন্তায় আমরা কখনো পড়িনি। ঠাকুর বলছেন, তোমরা চুম্বক চেনো তো? ইস্পাতে বারবার ঘষলে লোহাও চুম্বকত্ব প্রাপ্ত হয়। নার্স ডাক্তার নয়, কিন্তু বহু নার্স অনেক ডাক্তারের চেয়েও অনেক বেশি অভিজ্ঞতা রাখে, কারণ তারা সবসময় রোগীদের নিয়ে নাড়াচাড়া করে এবং চিন্তা করে বলেই সে বিষয়ে দক্ষতা অর্জন করে থাকে। সুতরাং চুম্বকের স্পর্শে তারাও চুম্বকত্ব প্রাপ্ত হয়। তত্ত্বের স্পর্শ প্রথম প্রথম অনেকেরই ভালো লাগবে না, কারণ মজার গল্প নেই তো, কিন্তু অতি মজা এর অন্তর্নিহিতে রয়েছে। বৃক্ষটি কণ্টকময়, কিন্তু ফল অতি মিষ্ট। আমাদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই শিশু বয়স থেকেই যত রকম কল্পনা আর গল্পগুচ্ছের ঘটনা পরিবেশন করা হতে থাকে, তার ফলে সেই মন তৈরি হয়ে যায়। তার ওই ধরনের চিন্তা ভিতরে এসে বাসা বাঁধে, ফলে জীবনের গতিও ওই রকমভাবেই চলতে থাকে। ওইটাই একটা ভাষা, তাতে না হওয়ার জন্য যত রকম প্রচেষ্টা সেটাই দেখা যায়। আর জীবনের প্রতিটি সমস্যাই হয় দ্বন্দ্বে পরিণত, সমাধানের সুর আর মেলে না। সেই দ্বন্দ্বের প্রভাবটাই সারাটা জীবন চলতে থাকে। যুদ্ধের সময় সৈনিকদের ঘাঁটি ছিল যেখানে, তার আশেপাশের গ্রামের বেশিরভাগই চাষিরাই জিনিসপত্র বিক্রি করত সৈনিকদের কাছে। তারা বানানা করতো, নানা রকম ফ্রাই এর কথা বলতো। এইভাবে বছর দুয়ের মধ্যে আশেপাশের গ্রামের বালবাচ্চারা ইংরেজি শিখে ফেলল। সৈনিকদের কাছে গিয়ে জিনিস বিক্রি করতে করতে দেখা গেল চাষিরা ইংরেজিতে কথা বলছে। জিনিস বিক্রির জন্য কত রকম চেষ্টা করে তারা ওদের ভাষা আয়ত্ত করে নিয়ে এলো। তত্ত্ব এমনই চুম্বক, যত তত্ত্বের বিশ্লেষণ করবে, তত্ত্বের আলোচনা করবে, তত্ত্বগত বস্তু চরম অভিজ্ঞতায় নিয়ে আসবে। সাংবাদিক বলছেন, ঠাকুর আপনার এই গভীর তত্ত্ব আমরা কড়াচাবুকে ছাপিয়ে দিতে চাই। ঠাকুর বলছেন, সেটা তোমাদের খুশি, এ বিষয়ে আমি কিছুই বলবো না। তবে বারবার পরে তোমাদের বুঝতে হবে এবং অন্যকে বোঝানোর চেষ্টা করতে হবে। সাংবাদিক বলছেন, ঠাকুর আপনার কোটি কোটি সন্তান, 10 থেকে 12টি সংগঠনে বিভক্ত আমরা জানি, যেমন আলোচনা চক্র, সন্তান দল, অ্যাকশন কমিটি, কর্মী বাহিনী, বালক ব্রহ্মচারী অর্গানাইজেশন, শ্রী বীরেন্দ্র কৃষ্টি পরিষদ, শ্রী শ্রী বালক ব্রহ্মচারী সেন্ট্রাল অফ কালচার অ্যান্ড এডুকেশন, বেদ প্রজ্ঞা প্রচার কেন্দ্র, সারা ত্রিপুরা বেদ প্রচার কেন্দ্র, মৈত্রী মহল মহিলা কর্মী সংঘ ইত্যাদি। প্রতিটি সংগঠনের কর্মীরাই কড়াচাবুক পড়ে এবং যথাসাধ্য প্রচারও করে। ঠাকুর, কথা প্রসঙ্গে আরেকটি কথা না বলে পারছি না। বিভিন্ন তথ্য সংগ্রহ করে গিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, বিভিন্ন সংগঠনের কর্মীদের মধ্যে একটু যেন দলাদলি দেখতে পাওয়া যাচ্ছে। এটার একটা প্রতিকার হওয়া দরকার। এত কোটি কোটি সন্তান নিয়ে আপনার এতগুলি সংগঠন, এর মাঝে কোনো বিবাদ বিচ্ছেদ থাকা উচিত নয়। ঠাকুর বলছেন, ঠিকই বলেছ, দলাদলি তো হওয়াই উচিত নয়। একান্নভুক্ত পরিবার যেখানে, সবারই এক স্বার্থ সেখানে। প্রতিটি সংগঠনের কর্মীরাই এক একটি স্তম্ভ, প্রত্যেকটি স্তম্ভের মূল্য সমান, প্রতিটি স্তম্ভের মূল্য সমান। সংগঠনের দিক থেকে বৃহৎ কাজে, বৃহৎ উদ্দেশ্যে এবং জনসেবার মন নিয়ে যারাই এগিয়ে আসবে তাদের সাদরে গ্রহণ করা উচিত। প্রত্যেকটি সংগঠনের দায়িত্ব যাদের উপরে ন্যস্ত, তারা সেই কথাগুলি শুনবে এবং বৃহৎ সাথে কাজে যাতে লাগে সেদিকে কঠোর দৃষ্টিদান করবে, সেটাই কর্তব্য। প্রত্যেক সংগঠনের নেতা ও সদস্যদের এ বিষয়ে চিন্তা করা উচিত। প্রত্যেক সদস্যের নিজস্ব ক্ষমতা আছে। একটা কোনো ভালো পরামর্শ যদি কেউ দেয়, সেই পরামর্শ শুনে কাজটি যাতে ভালোভাবে সুসম্পন্ন হয় সেদিকে নজর দিতে হবে। এখানে কে নেতা হলো, কে বড় হলো, এ নিয়ে বাদাবাদি করলে চলবে না। একজন নেতা থাকা উচিত, তার কাছে সবাই সব কথা বলবে, এও ঠিক।
তার কর্তব্য কথাটি ভালোভাবে শুনে মহৎ উদ্দেশ্যের দিকটা চিন্তা করে সমাজের কাজে যাতে লাগে তার চেষ্টা করা। এই দিকে তার বিশেষ দৃষ্টি রাখা সমীচীন। নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের কথা শুনতে আমি মোটেই ভালোবাসি না। এক পিতার ঔরসে যাদের জন্ম, পিতার কথা মতোই তাদের চলা উচিত। একজনের সাজেশন যদি ভালো না লাগে সেটা তাকে বুঝিয়ে দিতে হবে, দুপক্ষেরই বুঝে নেওয়া উচিত। তারপর কাজটা করবে কি না সেই চিন্তা করবে। মনে রেখো, যত সংগঠন আছে তোমাদের, সব সংগঠনের মূল উদ্দেশ্য কিন্তু এক। এবার বলি আরেকটি কথা, যারা অন্য পার্টিতে যোগ দিয়েছো অথবা অন্য কোনো পার্টিতে যোগ দিয়ে পার্টির কাজ করতে যদি কেউ চাও, সেখানে কোনো আপত্তি নাই, কিন্তু নিজের ঘরটি ঠিক রেখে কাজ করবে। অর্থাৎ যে পার্টিতে যাচ্ছ বা যে পার্টিতে কাজ করার ইচ্ছা রয়েছে সেই পার্টির কাজ করবে, কিন্তু যে সংগঠন থেকে যাচ্ছ সেই সংগঠনের যাতে ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি রাখবে। আমার বহু সন্তান আমাকে বলে বহু পার্টিতে যোগদান করেছে, আমি আপত্তি করিনি, কিন্তু পিতার ঘরটি ঠিক রেখে কাজ করতে হবে। আগেই বলেছি, পার্টির কাজ যারা করে সেই কাজে আমি কখনো বাধা দিই না, সবাই জানে। আর পার্টি ছাড়িয়েও আনা নিষেধ, পার্টি ছেড়ে কেউ আসতে পারবে না। ছেলের বিবাহ দিলে ছেলে কি ঘর ছেড়ে চলে যায়? বাইরের সব কাজ করতে হবে ঘরটি ঠিক রেখে। মেয়ের ব্যাপারেও একই কথা, মেয়ের বিবাহ দিলেও পিতা কি ত্যাগ হয়ে যায়? একে ত্যাগ বলে না। পিতাও ঠিক থাকে, শ্বশুরও ঠিক থাকে, দুই দিকেই ঠিক থাকে। যারা অনুমতি নিয়ে পার্টিতে যোগদান করেছো তারা পার্টি ঠিক রাখবে, আবার যার যার সংগঠনগুলিও ঠিক রাখবে। সুতরাং সব সংগঠনের সব কর্মীদের আমি জানাচ্ছি যে তারা যেন সবাই মেলামেশা করে ভাই ভাই হয়ে থাকে। আর যে কোনো কাজ সম্পর্কে যদি কেউ এসে বলে এটা করলে ভালো হবে, সবাই ভালো মনে করলেই সেটি করবে। এর মাঝে কোনো ব্যক্তিগত আক্রোশ বা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব যেন না থাকে। ওর কথায় এই কাজ করব, মনে মনে এই চিন্তা করে সে কাজে বাধা সৃষ্টি করা হলো, এরকম যেন না হয়। সাংবাদিক আমাকে এই কথাগুলি কেন জিজ্ঞাসা করলে বলো তো? সাংবাদিক বলছেন, আগে আমরা দেখতে পাচ্ছি সংগঠনের কর্মীদের নিজেদের মধ্যে একটু 19-20 হচ্ছে, যাতে না হয় তার জন্যই আপনাকে জানালাম। আপনি একমাত্র এর সমাধান করতে পারেন। ঠাকুর, আজ আমরা আসি। ঠাকুর বলছেন এসো। সমাপ্ত এখানেই। রামনারায়ণ রাম।